প্যারিস নামটা শুনলেই প্রথমেই মাথায় আসে আইফেল টাওয়ার, যা আমাদের প্রতিটা বাঙালির এক ইমোশনের জায়গা। এটা এমন একটা শহর যেখানে আছে ভালোবাসা, স্বপ্ন আর ছোট ছোট মুহূর্ত। কিন্তু প্যারিস শুধু রোমান্স নয়, এখানে আছে শত বছরের ইতিহাস আর পুরনো রাস্তা, যার প্রতিটা কোণে রয়েছে লুকোনো কিছু গল্প। আমাদের এই সিরিজে আমরা আপনাদের ঘুরে দেখাবো কিভাবে কম খরচে প্যারিস ঘুরে দেখা যাবে। কম খরচে পাবলিক ট্রান্সপোর্ট থেকে হোটেল, সবই থাকবে আমাদের এই সিরিজে। 3 পর্বে এই সিরিজে আইফেল টাওয়ার, ডিজনিল্যান্ড থেকে শুরু করে সব কিছু আমরা আপনাদের ঘুরে দেখাবো একদমই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক আমাদের এই সিরিজের প্রথম পর্ব। আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে স্পেনের টেনেরিফে থেকে। তো চলুন দেখা হচ্ছে একদম টেনেরিফে এয়ারপোর্ট থেকে। তো এখন আমরা এসে পড়ছি এয়ারপোর্টে। সবচেয়ে মজার ব্যাপার হলো এয়ারপোর্টের দরজা বন্ধ। না, এদিকে যাই দেখি, কারণ মনে হচ্ছে ওইটা মেইন গেট হইতে পারে। তো আমরা এমন এক এয়ারপোর্টে আসছি যেখানে এয়ারপোর্টের দরজা বন্ধ। মানে চিন্তা করা যায় যে আমার রাতে ফ্লাইট 1 ঘন্টা পর, আর আমার এয়ারপোর্টের দরজা বন্ধ। তো চলেন দেখি আমরা কোন গেটটা খোলা পাই। তা আমরা এখন বাজে হলো রাত 12:30। আমাদের ফ্লাইট হলো 2:25-এ। ওই যে ওইটা খোলা, আসো। এ ভাই দরজা খোলেন, আমাদের ফ্লাইট আছে। আমার মনে হয় এই মানে পুরো দেখো, সব লাইটটা সব বন্ধ। দেখো, এই দেখো মানে লাইট বন্ধ, একদম মনে হচ্ছে সব বন্ধ। তুমি A to Z বন্ধ, লাইটটা একটু এই গেটটাই মনে শুধু খোলা আছে। আই ডোন্ট নো খোলা নাকি, এটা দেখো মনে হচ্ছে বন্ধ। এটাও বন্ধ। এটাও বন্ধ। গাইস দেখুন, আমরা মাঝরাতে এয়ারপোর্টে এসেছি, কিন্তু আমাদের এয়ারপোর্ট বন্ধ। এরপরে কি হবে আমাদের সাথে জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের এয়ারপোর্টের দরজা খুলছে। ও, বোর্ডিং পাস নেওয়া আছে, কিন্তু আমি ফ্লাইটের কোন এয়ারলাইন্সে যাচ্ছি তাই জানি না আমি। তো দেখেন এয়ারপোর্টে আসলে কেউই নাই, একদমই খালি। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে 1টা বা 2টা ফ্লাইট হয়তো আছে মাঝরাতে আজকে এখান থেকে। তো এই জন্য একদমই খালি। তো এই যে হলো, এটা কি বার্গার কিং, এই যে বুর্গার কিং পুরা বন্ধ, কিচ্ছু নাই। জীবনে চিন্তা করছো মা যে একটা এয়ারপোর্টে আসবা আর এয়ারপোর্ট এরকম শুনশান নীরব, সব কিছু বন্ধ, সব চেক ইন কাউন্টার সব কিছু অফ, মানে A to Z অফ। আর আমরা হাঁটতে আসি, মানে প্রত্যেকটা গেট অফ, একটা গেট শুধু ওপেন ছিল, ওটিতে ঢুকে হাঁটতে আসি। এখন হাঁটতে যাইতেছি আমাদের চেক ইন কাউন্টারের দিকে। জাস্ট বোর্ডিং পাস পাঞ্চ করে ঢুকে গেলাম, তারপরে হলো সিকিউরিটি ছিল। তো সবচেয়ে মজা লাগছে, সারা জীবন সিকিউরিটি পাস করতে মোটামুটি লন্ডনে হাফ অ্যান আওয়ারের মতো লেগে যায়। আর এখানে মধ্যে ছিল 4 থেকে 5টা পুলিশ সিকিউরিটি দাঁড়ায় আছে, একটা কাউন্টারই ওপেন, 4 থেকে 5 জন দাঁড়ায় আছে। আমরা প্যাসেঞ্জার মাত্র 2 জন, মানে আমাদের জন্যই মনে হচ্ছিল যে ওরা দাঁড়ায় আছে। মনে হচ্ছে যে 1টা বা 2টা ফ্লাইট আছে এখানে আসলে এই রাতের বেলা। তো এই জন্য আসলে যখনই 1 জন 2 জন আসতেছে, তো আমরাই আসলে এই একটা ফ্লাইটের লোকই। তো এই জন্যে আসলে এরকম লাগতেছে। তো বাট আমার খুব মজা লাগছে বিষয়টা। মানে কখনো কি ভাবা যায় যে একটা এয়ারপোর্টে এসে এরকম সব কিছু অফ, আর আমরা মাত্র কয়েকজন মানুষ, হয়তো একটা ফ্লাইটের মানুষ তোমাদের ভাবছো। রাত 2:25-এ টেনেরিফে সাউথ এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হলো ট্রান্সসাভিয়া এয়ারলাইন্সের মাধ্যমে। আপনারা যারা আমাদের টেনেরিফে সিরিজটা দেখেননি, তারা চাইলে এখনই দেখে আসতে পারেন আমাদের টেনেরিফে সিরিজটা। আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব। আমাদের এই যাত্রার প্লেনের খরচ ছিল 40 পাউন্ড, কিন্তু আপনারা যারা লন্ডন কিংবা ইউরোপের অন্যান্য ডেস্টিনেশন থেকে প্যারিসে আসবেন, সময় ভেদে প্যারিসের 50 থেকে 60 পাউন্ডেও রিটার্ন টিকিট পেয়ে যাবেন আপনারা। টেনেরিফে থেকে প্রায় 4 ঘন্টা ফ্লাইটের পর এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি প্যারিসের অর্লি এয়ারপোর্টে। জানালা বাইরে নিচে সুন্দর শহরটা দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর, গোছানো রাস্তা আর সকালে আলো।
সব কিছু একদম শান্ত আর সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্যারিসে পৌঁছে যাব। চলুন জার্নিটা উপভোগ করা যাক। আমরা এখন আছি প্যারিসে। তো আমরা এখন যাবো আমাদের হোটেলে। আমাদের হোটেল হলো সুরসিনি, এরকম কিছু একটা, আই এম নট শিওর, আমি জাস্ট একবার দেখলাম। তো এখান থেকে দুইটা মাধ্যম দেখাইতেছে, যারা আপনারা প্যারিসে আছেন আপনাদের কাছে এদের বিষয়টা একদমই নর্মাল বিষয়। তো আমি দেখলাম যদি আমি মেট্রো M14 নেই তাহলে আমার হোটেলে যাইতে 15 ইউরোর মতো চলে যাবে। ওকে, আর আমি যদি বাস নিয়ে তারপর ট্রাম নেই, আমার জাস্ট 2 ইউরোর মতো খরচ হবে আমার ওখানে পৌঁছাইতে। মানে ওইখানেও যে আমার হোটেলে পৌঁছাইতে মানে খুব তাড়াতাড়ি পৌঁছাবো তা না, মেট্রো ধরে তারপর আমার বাস নিতে হবে। আর এখানে আমি জাস্ট 2 ইউরোতে বাস নিব, তারপর ট্রাম নিব, কারণ ওইখানে মনে হয় 90 মিনিটের মতো মনে হয় এক টিকেটেই যাওয়া যায়, বাস আর ট্রাম একই টিকেটে। সো বাস ট্রাম চেঞ্জ করে চলে যাবো হোটেলে, সব মানে জাস্ট 2 ইউরোতে চলে যাবো আমাদের হোটেলে। তো আমরা এখন বাসে উঠলাম, 183 বাসে উঠলাম। তো এখান থেকে মিডল পয়েন্টে নামতে হবে, মিডল পয়েন্টে নেমে আমাদের ট্রাম 9 ধরতে হবে আসলে। আচ্ছা, এখন আসি আমরা প্রথমেই যে প্রবলেমটা ফেস করেছি। এখানে বাসে ডিরেক্টলি কার্ড দিয়ে পে করা যায় না, তার জন্য আপনাকে নেভিগো নামের একটা কার্ড কিনে নিতে হবে। কিন্তু নেভিগো কার্ড কেনার ওয়ে আমরা এয়ারপোর্টে পাইনি। এয়ারপোর্টে আপনারা 15 ইউরো দিয়ে মেট্রো টিকিট পেয়ে যাবেন। নেভিগো কার্ডের জন্য আপনাদের যেতে হবে কোনো মেট্রো স্টেশনে, বাট সেটার একটা সলিউশন আমরা পরে খুঁজে পেয়েছিলাম। IDF মোবিলিটিস নামক একটা অ্যাপ থেকে আপনারা আইফোনে এই নেভিগো কার্ড কিনে নিতে পারবেন এবং সেখান থেকে রিচার্জ করতে পারবেন। বাসে আপনারা পে করে 90 মিনিটের ওয়ান টাইম টিকিট নিয়ে নিতে পারবেন, বাট আমাদের ড্রাইভারের কাছে কোনো টিকিট ছিল না, তাই ড্রাইভার সেই যাত্রায় আমাদের ফ্রিতেই নিয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে ট্রাম স্টেশন থেকে আমরা 90 মিনিটের ওয়ান টাইম আরেকটা টিকিট কিনে নিই। তো এখন আমরা উঠলাম আসলে ট্রামে। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম 2 ইউরো করে, দুজনে 4 ইউরো। তো এই ট্রাম চলে যাবে আমাদের মোটামুটি হোটেলের সামনে, 2 থেকে 10 মিনিটের ট্রাম জার্নি, তারপরে আবার হাঁটা 2-3 মিনিট। তো আমরা এখন বের হয়ে গেছি আমাদের হোটেল থেকে। তো মেইনলি আমরা আমাদের হোটেলে এখনও চেক ইন করি নাই, কারণ 3টা বাজে থেকে চেক ইন, বাট হোটেল একদমই খালি নাই, বললো ফুল বুক। আমরা আসলে আগে মানে চেক ইন করতে পারবো না। তো 10টা বাজে আমরা আসছি হোটেলে। তো শুধু তো আমাদের সারাদিন হোটেলে বসে থেকে লাভ নাই 3টা পর্যন্ত। তো এই জন্য আমরা জাস্ট বললাম যে লাগেজটা স্টোর করতে, আমরা জাস্ট মোটামুটি একটু ওইখানে ওদের কমন ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। তো আমাদের হোটেলটা হলো এই যে এই ইসেতে পড়তে যে চুইসি ওকে, পড়তে দে চুইসি, এই লোকেশনটাতে। যারা ফ্রান্সে আছেন তারা এটা ভালোভাবে আর উচ্চারণ করতে পারবেন, কারণ ওরা উচ্চারণটা অন্যভাবে করতেছিল, বাট আমি ওইটা আসলে ট্রাই করেও পারতেছি না। তো যাই হোক, আমরা আসলে এই কার্ডটা নিয়ে নিলাম, এটা হলো নেভিগো ইজি। তো নেভিগো কার্ডটা নিয়ে নিলাম, এটা 2 ইউরো করে। তো এটা ছাড়াও কাগজের যে বা এই টিকিট পাওয়া যায় ওইটাও নেওয়া যায়, ওইটাও মোটামুটি প্রত্যেকটা ট্রাম স্টেশন বা মেট্রো স্টেশনে আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই কার্ডটা নিয়ে নেওয়া ভালো, জাস্ট পাঞ্চ করে চলে যাও। আপনারা চাইলে পুরো দিনের জন্য ডে পাস নিয়ে নিতে পারেন 12 ইউরো দিয়ে, বা সিঙ্গেল টিকিটও নিয়ে নিতে পারেন, যেটা খরচ 2 ইউরোর আশেপাশে। তবে ডে পাস নিলে আপনারা বাস, ট্রেন, ট্রাম সব কিছু একটার সাথেই কভার হয়ে যাবে। তো আমরা আসছি এখন লুভর মিউজিয়ামে। এই যে মিউজিয়াম, এই সাইডটা আসলে লুকটা অনেক সুন্দর, এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা এখন আছি প্যারিসের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত লুভর মিউজিয়ামে। এই মিউজিয়ামটা পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম নয়, শুধু পৃথিবীর সবচাইতে বিখ্যাত মিউজিয়ামগুলোর মধ্যে একটি। এই মিউজিয়ামে 38,000-এরও বেশি শিল্পকর্ম রয়েছে। প্রাচীন মিশর, গ্রিস, রোমান
এমনকি মধ্যযুগীয়, রেনেসা, এমনকি আধুনিক যুগের অনেক শিল্পকর্ম রয়েছে এখানে। সবচেয়ে মজার কি জানেন, এইখানে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই মোনালিসা ছবিটা রয়েছে। আর তার চাইতে অবাক করার বিষয় হলো, এইটা আসলে একটা রাজপ্রাসাদ ছিল পূর্বে। 1793 সালে এই রাজপ্রাসাদটাকে পরবর্তীতে জাদুঘরে রূপান্তর করা। তো মিউজিয়ামের বাইরে এই যে কাচের যে পিরামিডের মতো দেখা যাচ্ছে, এইটা আসলে লুভরের প্রধান গেট। এইটা 1989 সালে তৈরি করা হয়। 1670 সালে রাজা লুই 14 এই লুভরকে ছেড়ে চলে যায় নতুন রাজপ্রাসাদে, যেটা ভার্সাই প্রাসাদ নামে পরিচিত। এরপরে থেকে বিভিন্ন শিল্পীরা এই প্রাসাদে থাকতে শুরু করেন এবং তারা বিভিন্ন কাজকর্ম করতে শুরু করেন। তো বিভিন্ন শিল্পীরা এসে বিভিন্ন কাজ করে এখানে অনেক শিল্পকর্ম জমা করেন। তো 1789 সালে ঘটে ফরাসি বিপ্লব। এরপর রাজতন্ত্রের পতন ঘটে। এই রাজতন্ত্রের পতনের পর প্রজারা দাবি করে এই যে রাজাদের বা রাজপ্রাসাদের যত শিল্পকর্ম আছে এইটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। তারপর 1793 সালে এই প্রাসাদটাকে সকলের জন্য উন্মুক্ত করে জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। প্রথমে এই মিউজিয়ামটি শুরু হয় মাত্র 500 শিল্পকর্ম দিয়ে, পরে ধীরে 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 এইটা 38,000-এ যে পৌঁছায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই শিল্পকর্মটা বেড়ে যায় আসলে নেপোলিয়ান বোনাপার্টের সময়। নেপোলিয়ান যখন ইউরোপ জয় করে, তিনি বিভিন্ন দেশ থেকে শিল্পকর্ম নিয়ে আসে ফ্রান্সে এবং সব এখানে জমা করেন। এবং সেই সময়টা এই মিউজিয়ামের নাম ছিল মিউজি নেপোলিয়ন। তো বর্তমানে এখানে বিভিন্ন শিল্পকর্ম থেকে শুরু করে নেপোলিয়নের তরবারি, বিভিন্ন সিংহাসন এবং মিশরীয় মমি রয়েছে। লুভর মিউজিয়াম থেকে আমরা চলে যাই আমাদের ফ্রান্সে থাকা বাংলাদেশি এরিয়া গার দে নর্দে। সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে আমাদের দুপুরের লাঞ্চটা করে নেই। সেখানে থাকা এক বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেই। আমাদের খরচ পড়েছিল এক একজনে 8 থেকে 10 ইউরোর মতন। আপনারা চাইলে এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে ভুলবেন না। বিদেশে বসে বাংলাদেশের একটা ভাইস পেতে হলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। তো এখন বাজে অলমোস্ট 7টা। আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম। তো দেখি রুম কেমন। প্রবলেমটা হলো, আমি যখন বুকিং করি সেখানে কোনো লেখা ছিল না যে আমার সিটি ট্যাক্স আলাদা করে পে করা লাগবে। বাট এখানে আসার পরে বলতেছে যে না, এখানে সব হোটেলের সিস্টেম এইটার, সিটি ট্যাক্স আলাদা করে পে করতে হবে। বুকিংয়ের ওখানে কোথাও লেখা ছিল না, হয়তো আমি মিস করছি লেখা থাকলেও। আর একটা বিষয় ছিল হলো 150 পাউন্ড ওরা ডিপোজিট রাখলো, এইটাও লেখা ছিল না। যাই হোক, অবশেষে আমরা রুম পাইছি। দেখি এখন রুমে যাই। মোটামুটি হোটেলটা ভালো, নিট অ্যান্ড ক্লিন। মানে বাইরের সাইডটা এখনো পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন মনে হইতেছে। এটা হলো করিডর 204। দেখি ভিতরে কেমন। Let's go with our hotel tour. সো এটা হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে আমাদের এন্ট্রি বার, ছোট একটা স্মল কিউট। আমরা অলরেডি একটু ম্যাচ করে ফেলছি আমাদের জিনিসপত্র এখানে রেখে। যাই হোক, এটা হচ্ছে ছোট্ট একটা কিচেনের মতো দিছে আর কি, না মানে হ্যাঁ, তুমি এখানে কফি বানাইতে চাইলে কফি বানাইতে পারো বা সামথিং। ও মাই গড, সব কিছু দিয়ে দিছে। দেখো কাপ টাপ যা আছে, যদি ফ্যামিলিও আসে মানে ভালোই না তাদের জন্য। তারপর এটা হচ্ছে রুমটা দেখাও, যে রুমটার ওই দিক থেকে দেখাও, তাহলে বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমার কাছে সব থেকে ভালো লাগছে জানালাটা। আচ্ছা যাই হোক, আগে দেখাই। জানালাটা হচ্ছে খুবই বড়, আর মানে অনেক বড় বলতে ভালো বড়। এখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে টয়লেটটা মোটামুটি বড়, অনেক দেখো বড়। আর সব থেকে বড় কথা ক্লিন। আমরা এখন আছি প্যারিসের সবচাইতে বড় স্কোয়ারে। এই স্কোয়ারটার নাম হলো প্লেস দি লা কনকর্ডে। এই স্কোয়ারটা আসলে সবচেয়ে বড়ই না, শুধু এই স্কোয়ারটা প্যারিসের ইতিহাসের অনেক বেশি সাক্ষ্য বহন করে। তো যদি আমরা একটু দেখাই, এই যে মাঝখানে যেই জিনিসটা দেখা যাচ্ছে, এইটার নাম হলো ওবিলিঙ্ক। তো সবচেয়ে মজার ব্যাপার হলো, এইটা 3300 বছর পূর্বে মিশর থেকে আনা হয়েছিল। মিশরের রাজা এটাকে গিফট করেছিল।
এই যে যে দেখা যাচ্ছে যে লেখা, এই লেখাগুলো আসলে মিশরের রাজাদের কাহিনী। তো অবেলিঙ্কের দুই পাশে দুইটি আসলে ফোয়ারা রয়েছে, একটা হলো ফতেন্দি মেয়ার যেটা সমুদ্র সম্পর্কিত, আরেকটা হলো ফতেন্দি ফ্লভ, এটা হলো নদী সম্পর্কিত। তো এই সমুদ্র সম্পর্কিত যেই ফোয়ারাটা রয়েছে এখানে সমুদ্রের বিভিন্ন জিনিসপত্র দেখানো হয়েছে, এবং নদী সম্পর্কিত যেটা এখানের সেই নদী বা নদী সম্পর্কিত যেই জিনিসগুলো রয়েছে ওইটাকে প্রদর্শন করা হয়েছে। তো এই অবেলিঙ্কের উল্টো দিকেই রয়েছে ওদের ন্যাশনাল অ্যাসেম্বলি, আর তার উল্টো দিকেই রয়েছে একটা হোটেল যেটা বিভিন্ন সময় ওদের মিউজিয়াম হিসেবেও ব্যবহার হয়, আর তার দিকেই রয়েছে উল্টো দিকে রয়েছে আরেকটি পার্ক। আমরা যদি এটাকে সেন্টার পয়েন্ট ধরি তাহলে আমাদের হাতের এই দিকটাতে বাম দিকটাতে চলে গেছে আর্ক অফ ট্রিয়ম্ফ, আর ন্যাশনাল অ্যাসেম্বলি ডান দিকে, বাম দিকে হোটেল, এবং তারই উল্টো দিকে আছে লুভর মিউজিয়াম, এবং তার সামনে আছে টুইলি গার্ডেন। তো এইটাকে সেন্টার পয়েন্ট ধরে আপনারা সব কিছু ঘুরতে পারবেন। আর তার চাইতে মজা হবে কি জানেন, এইখান থেকে এই যে দেখো আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আসলে একটা সেন্টার পয়েন্ট, তার সকল দিকে সকল কিছু, মানে একদিকে হলো আমাদের লুভর মিউজিয়াম, আরেকদিকে হলো আর্ক অফ ট্রিয়ম্ফ, আরেকদিকে হলো আইফেল টাওয়ার, একদম সেন্টার পয়েন্টে এইটা অবস্থিত। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এটা পুরোটা যদি একসাথে ঘোরার মতো প্ল্যানিং করে আসেন আপনারা কিন্তু ওই পুরো জায়গাটা একসাথে কভার করতে পারবেন। তো চলেন আমরা এখন যাব অন্যদিকে, আমাদের সাথে যাওয়া যাক ওই সাইডে। তো আমরা আর্ক দে কনকর্ডের পাশেই যেই পার্কটা আছে এই পার্কটাতে আসছি। এই পার্কটার নাম হলো টুইলি গার্ডেন। তো এইটা আসলে মূলত ফরাসি রানী 1564 সালে প্রতিষ্ঠা করেছিল। মেইনলি পূর্বে একটা প্রাসাদ ছিল, বাট প্রাসাদটাকে ভেঙে পরবর্তীতে এটা এখন শুধুমাত্র গার্ডেনই আছে। তো এখানে অনেক ধরনের ভাস্কর্য বা অনেক ধরনের জিনিসপত্র আছে, চলেন দেখি আমরা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই গার্ডেনের ভিতর দিয়ে কিন্তু চলে গেছে লুভর মিউজিয়াম, ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে ওইটা হলো লুভর মিউজিয়াম। তো চলেন ওই সাইডটাতে যাই। মানে আপনারা যদি আর্ক দে কনকর্ডে আসেন এখান থেকে হাঁটতে হাঁটতেই চলে যেতে পারবেন লুভর মিউজিয়ামের দিকে, মানে একদমই সোজা রাস্তা। তো এখানে ফোয়ারা আছে আবার একটা, ভালোই লাগতেছে। এই দেখো এখানে বোট উড়াইতেছে কেউ একজন, মানে বোট কেউ বোট করতেছে কি এখানে। হেঁটে তোমার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে। আমার মনে হইতেছে না যে আমি একটা পার্কে হাঁটতেছি, আমার এই জায়গা দিয়ে হাইটা মনে হইতেছে কি জানো, মনে হচ্ছে আমি হয়তো কোনো একটা আর্ট গ্যালারিতে হাঁটতেছি। যার এই দিকটাতে দেখো অ্যাটলিস্ট এইটা, এই গোল আমি জানি না এটার নাম কি, এটা তারপর বিভিন্ন ধরনের ভাস্কর্য, ছোট্ট ছোট্ট এই যে যে ক্যাফেগুলো, এগুলো দেখে আমার মনে হইতেছে যে মোটামুটি আমরা একটা আর্ট গ্যালারিতে আছি। হ্যাঁ আসলে হ্যাঁ, এই রাস্তাটা মানে এই পার্কটার মধ্যে হাঁটার পরে এইটাই মনে হইতেছে যে মানে একটু পরপরই আসলে অনেক ঐতিহাসিক, স্পেশালি এই জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ এইটা আমি দেখলাম, এইটা আসলে কোনো ফিক্সড কিছু না। ওকে, এইটা ওরা বিভিন্ন সময় চেঞ্জ করে। এই যে সামনে একটা দেখা যাচ্ছে ভাস্কর্যের মতন, এইটা বিভিন্ন সময় চেঞ্জ করে করে ওরা নতুন নতুন জিনিস বসায়। তারপর এই জিনিসটা দেখো ছোট্ট একটা কিউট, ওইখানেও একটা জিনিস দেখো এগুলো দেখতে তোমার মনে হইতেছে না যে তুমি একটা মানে মানে আর্ট গ্যালারির মধ্যে আছি, এটা মনে হচ্ছে। কারণ একটু পরপরই নতুন এই যে এই মানে প্রত্যেকটা সাইডেই আসলে নতুন নতুন কোনো না কোনো ভাস্কর্যের মতন বসায় রাখছে ওরা, মানে ভাস্কর্য বিভিন্ন ঐতিহাসিক বা এটা দেখে এটা তো মনে হচ্ছে আমি এই যে চারুকলার ইস্যু চলে আসছি। হ্যাঁ দেখো মানে সার্চ দিলে দেখবা কোনো না কোনো ইতিহাস আছে এগুলোর সাথে। আসলে প্রত্যেকটা ইতিহাসটা আমরা আসলে জানি না, বাট যদি তুমি গুগল করো দেখবা আসলে কিছু না কিছু ইতিহাসের সাথে নির্ভরশীল এই ভাস্কর্যগুলো। মানে এখান দিয়ে হাঁটলে মনে হইতেছে যে আমরা ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটতেছি, মানে একটা মানে প্রদর্শনীর মধ্যে দিয়ে হাঁটতেছি আমরা। আসলে আর্ট গ্যালারিতে প্রদর্শন, আমরা হাঁটতেছি আর চলো ওই দিকটাতে যাই। ওই সাইডটা পার্ক, ওই সাইডটা পার্ক। চলো আমরা সামনে যাই, সামনে ওই জায়গাটা ভালো লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা Underneath the sky, painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all. আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে গোলক আর্ট ইনস্টলেশনটার কাছে। এইটা আসলে সম্প্রতি এই গার্ডেনে ইনস্টলেশন করা হয়েছে। তো এইটাকে আমি যতটুকু দেখলাম বা জানলাম এটা আসলে ফিউচার কোন একটা অবজেক্টকে মানে ধারণা করা হইতেছে, মানে ফিউচার কিছু একটা, এটাকে চিন্তা করা হয়েছে ফিউচার কোনো স্পেস বা কিছু একটাকে চিন্তা করে এটা আসলে তৈরি করা হয়েছে। এই যে মাঝখানে যে আগুনের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে রিয়েল কোনো আগুন না, এটা একদম একটা লাইটিং। ওকে, দেখে মনে হচ্ছে আগুন জ্বলতেছে, খুব জোরে সোরে আগুন জ্বলতেছে,
আর এই যে যে ধোঁয়া উঠতেছে, এইটা কি বলো তো? এই যে পুরো ভিজাই দিতেছে, মানে এই যে যে মানে পুরো ধোঁয়া উঠতেছে, মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে এখানে আগুনে, বাট এটা আসলে পুরোটাই পানি। আর যেটা বললাম আসলে ওইটা, এই পুরো বিষয়টাকে আসলে একটা ফিউচার কোন একটা অবজেক্ট চিন্তা করা হচ্ছে, মানে ফিউচারে কিছু একটা এরকম হতে পারে যে মানে এরকম একটা গোলক আর তার নিচে আগুন, মানে এটা ফিউচার কিছু একটা অবজেক্টকে চিন্তা করে বানানো হয়েছে। মানে এখানে দেখতে খুব ভালো লাগতেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি চিন্তা করতেছি এই জিনিসটা আসলে রাতে দেখতে কতটা ভালো লাগবে। এই দেখুন পুরো ভিজে গেছি, আমি পুরো ভিজে গেছি এখানে। মানে তো আমরা আসলে এই যে এখানে ঘোরাফেরা শেষ করলাম, শেষ করে এই যে এই সাইডটা হলো ওই যে কি বলে, এই যে এই সাইডটা হলো সেই লুভর মিউজিয়াম। এই যে দেখেন এখানেও সবাই বসে আছে। সবচেয়ে মজার ব্যাপার ওই বোটটা দেখতে খুব সুন্দর লাগতেছে, মানে মাঝখানে ছোট একটা বোট, একটা না অনেকগুলো বোট এখানে আসলে। হ্যাঁ, এখানে ওই যে ওরা বিক্রি করতেছে 6-7টা বোট। তুমি এখানে কিনে না, ওই দেখো ও ওরা বিক্রি করতেছে নিজের বোট নিজে, এখানে কিছু একটা লেটার লিখে আমি দেখলাম ওখানে লেখা, তুমি ছেড়ে দিতে পারবে এখানে। ও চল আমার এটা কিনে দাও বোট। বাদ দাও, চলো। একটা বোট কিনে দিতে বললাম, কিনে দিলা না। তো চলেন যাই। তো আমরা এখন যাচ্ছি আর্ক দে ট্রিওফের দিকে। তো এইটা হলো নেপোলিয়ন বোনাপার্টের আদেশে তৈরি হয়েছিল। এটা আসলে একটা স্মৃতিস্তম্ভ। তো এটা আসলে বিজয়ের উল্লাসে তৈরি করা হয়েছিল 1806 সালে। তো চলেন আমরা আর্ক দে ট্রিওফের দিকে যাই, দেখতে হয়তো ভালোই লাগবে। মানে এই ইতিহাস নির্ভর জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে আমার কাছে। মানে আমি খুব বেশি ইতিহাস নিয়ে মানে পারদর্শী তো নাই, মানে কিন্তু এই যে যখন দেখি না এগুলা দেখতে খুব ভালো লাগে। মানে মনে হয় আসলে এত আগে এই জিনিসগুলা এইটার কারণে তৈরি করা হয়েছিল, তখন আসলে খুব ভালো লাগে, তাই না? তোমার কি মনে হয়? আমি ইতিহাস নিয়ে একদমই জিরো, আর ছোট্টবেলা থেকে আমার ইতিহাস পড়তে ভালোও লাগতো না। তোমাকে কালকে বলতেছিলাম না কেন আমাদের ইতিহাস আমরা যখন বড় হই, যখন বুঝতে চেষ্টা করি, তখন আমাদের সাবজেক্টগুলো দেয় না। এখন আমার ইতিহাস নিয়ে অনেক জানতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, আর এখন টাইম নেই আমার। না এইটা সত্য যে আমরা ছোটবেলায় যখন ইতিহাস কি এটা বুঝি নাই, তখন আমাদের জোর করে ইতিহাস পড়ানো হয়েছে। বাট এখন যখন বিভিন্ন জায়গায় যাই আর এই ধরনের ইতিহাস নির্ভর জিনিসপত্র দেখি বা জিনিসগুলো দেখি, তখন মনে হয় যে আচ্ছা এটা নিয়ে একটু স্টাডি করি বা এটা নিয়ে একটু জানি, এটা মানে ভালো লাগে। এটা ফিল হয়েছে আমি যখন ইস্তাম্বুলে ছিলাম, তখন আমার এই ইতিহাসগুলো দেখে মনে হয়েছে মানে ইতিহাস এত মধুর, এত সুন্দর, জানলে শুধু জানতে ইচ্ছা করতেছিল। হ্যাঁ এইটা ঠিক। ইস্তাম্বুলে যাওয়ার পরে আমাদের প্রথম এই রিয়েলাইজেশনটা হয়েছে যে আসলে ইতিহাসও যে মজার হইতে পারে, এটা আসলে আমরা ইস্তাম্বুল যাওয়ার পরে বুঝতে পারছি। তো আবার প্যারিসে আসার পরেও সেই সেম জিনিসটা আমরা ফিল করতেছি। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলি আসলে এক একটা ইতিহাস। তো মানে মনে হইতেছে প্রত্যেকটা গলি একটা ইতিহাসের গল্প বলতেছে। যদি আমি স্কয়ারটার কথাই বলি, দেখো মানে প্রত্যেকটা জায়গায় একটা মানে এই যে আর্ক দে ট্রিওফ ওই রোডটা, তো আর এই যে এই কনকর্ড যে স্কয়ারটা, এটা আসলে প্রত্যেকটা পার্টি কিন্তু এক একটা ইতিহাস। মানে ওরা দেখো একটা পার্টের 4টা সাইড থাকে, এই সাইডে দুইটা ফোয়ারাগুলো নিয়ে কত কিছু, কত কথা, এই যে 3300 বছর পূর্বের এটা কি বলে, এটা মিশর থেকে গিফট করা। মানে এগুলো চিন্তা করা যায় যে আসলে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত ইতিহাস নির্ভর। মানে এই যে পার্কটা, এই পার্কটাও দেখেন, এটা একটা মানে রাজপ্রাসাদ ছিল পূর্বে, তারপরে এটাকে আবার কি করে পার্ক বানানো হয়েছে। মানে প্রত্যেকটা জিনিস আসলে ইতিহাসের এক একটা জিনিস। তো যাই হোক, চলেন আপনাদের যাদের ভালো লাগে ইতিহাস, অবশ্যই তো তারা ঘাটাঘাটি করেন। বাট আমাদের মতন যারা খুব বেশি ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি না, তাদের আসলে নতুন জিনিস দেখলে খুব ভাল লাগে যে আসলে এটা তো আমি জানতাম না, বা আমি তো মানে তখন আসলে পড়তে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে, তাই না? তো যাই হোক, চলেন আমাদের সাথে আর্ক দে ট্রিওফের দিকে, আমরা ওদিকে যাচ্ছি এখন। তো আমরা আবার বসে পড়ছি একটা জায়গায়, মানে আমরা বললাম না আমরা আসলে হাঁটি আবার কোথাও মানে মন চাইলে বসে পড়ি। এই যে হলো ন্যাশনাল অ্যাসেম্বলি, এই যে সাইডটা আসলে, আর ওই সাইডে হলো কনকর্ড, আর তার পেছনে আমাদের দেখা যাচ্ছে এই যে আইফেল টাওয়ার। মানে খুব ঠান্ডা একটা বাতাস বইতেছে, মানে আমরা একটা গাছের নিচে বসে আছি। কেমন লাগছে তোমার কাছে? খুব শান্তি লাগতেছে এখানে বসে থাকতে, খুবই মৃদু একটা বাতাস। আজকে রোদ আছে, বাট রোদের কত একটা তাপ নাই। না, এখন আবার বাড়তেছে রোদের তাপ। হ্যাঁ চলেন, মানে নাকি বসবা? ভালো লাগতেছে বসতে। চলেন আমাদের সাথে বসে থাকা যাক, না কি বলেন? গান চালাই দিই একটা পিছনে, গান শুনতে শুনতে আমাদের দেখেন। চলেন। Dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of
আমরা আসলে হাঁটতে 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 চলে যাচ্ছি আর্ক অফ ট্রিওফের দিকে, আর্ক দে ট্রিওফের দিকে। বাট মজার ব্যাপার হলো আমরা মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি চলে যাব, কারণ ওইখান থেকে আসলে দেখা যাচ্ছিল। বাট হাঁটতে হাঁটতে আমরা 15 মিনিটের বেশি হয়ে গেছে হাঁটতেছি, এখনও এটার মানে তখন যেই ভিউ ছিল অলমোস্ট সেম ভিউটাই এখন আমাদের সামনে আছে। ফ্রান্সের সবচাইতে বিখ্যাত স্তম্ভদের সামনে, যেটার নাম হলো আর্ক অফ ট্রিওফ। এই স্তম্ভটা আসলে 1806 সালে নেপোলিয়ন বনপোর্ট তার সেনাদের বিজয় উদযাপনের জন্য তৈরি করতে বলেছিলেন। এই আর্কটা আসলে টোটাল 50 মিটার পর্যন্ত। এই আর্কটি আসলে অবস্থিত চামস এলিসি রোডের একদম পশ্চিম প্রান্তে। তো এইখানে এই স্তম্ভটিতে বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে যদি স্তম্ভটা দেখা যায়, এখানে মানে বিভিন্ন আর্কিটেকচারের মধ্যে স্তম্ভদের মধ্যে মানে যুদ্ধের যে ইতিহাসগুলো এগুলো তুলে ধরা হয়েছে, এবং এখানে বিভিন্ন নাম রয়েছে, নামের ফলক রয়েছে। আর সবচাইতে মানে আমার কাছে দেখে খুব স্যাড লাগলো যে আসলে এই আর্কটির নিচে আসলে সৈন্যর কবর আছে। তো এই যে দেখা যাচ্ছে এখানে, দেখাও একটু, এই যে আগুন জ্বলতেছে, আসলে প্রথম বিশ্বযুদ্ধে কোনো এক সৈন্যর কবর রয়েছে এই আর্কটির নিচে, এবং সেই সৈন্যর এখনো মানে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আগুন প্রজ্বলন করা হয়। মানে এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে সেই মানে স্মৃতিগুলো আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে মানে বিষয়গুলো এমন সুন্দর করে তুলে ধরছে এখানে, এই মানে স্মৃতিগুলো এখন আমার মাথার মধ্যে আসলে মানে মনে পড়তেছে যে এইগুলা আসলে এইভাবে হয়েছে। এবং সবচেয়ে খারাপ লাগলো এই বিষয়টা যে এখানে এটার নিচে একটা সৈন্যর কবর আছে, প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া, এবং তাকে এখনো মনে করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমরা এখন আছি ফ্রান্সের সবচাইতে বিখ্যাত গির্জাগুলোর মধ্যে একটি, নটরডেম ক্যাথেড্রালের সামনে। তো এই নটরডেম ক্যাথেড্রালটা আসলে শুধু ওদের গির্জা বা উপাসনালয় নয়, এখানে আসলে পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, পূর্বে রাজাদের বিয়ে থেকে শুরু করে অনেক কিছুই এখানে আসলে হতো। এইটা তৈরি শুরু হয়েছিল 1200 শতকের দিকে এবং শেষ হয়েছিল প্রায় 200 বছর পরে। মানে ভাবা যায় যে একটা জাস্ট এরকম একটা বিল্ডিং তৈরি করতে বা একটা ক্যাথেড্রাল তৈরি করতে ওদের 200 বছর সময় লেগেছিল। আসলে নটর ডেম শব্দের অর্থ হলো আমাদের নারী। তো আসলে এই গির্জাটা আসলে মাতা মরিয়মকে বোঝানো হয়েছে বা তাকে উৎসর্গ করে এইটা তৈরি করা হয়েছে আসলে। আর 2019 সালে এখানে একটা আগুন লাগে, তো সেই আগুন লাগার কারণে এইটা আসলে অনেকটাই ধ্বংস হয়ে যায়। তো এখন আবার ফ্রান্স সরকার এটাকে নতুনভাবে তৈরি করতেছে যেন আগের মতো দেখা যায়। তো আসলে আমি কিছু ভিডিওতে দেখছি যে এই উপরে যে জিনিসটা এগুলো আসলে পুরোটাই ক্লোজ ছিল কিছুদিন আগ পর্যন্ত, বাট এখন এটা খুলে দিয়েছে। আর তার চাইতেও যদি দেখাই এই সাইডটা আসো আমার সাথে। তো আসলে যেটা বলছিলাম যে 2019 সালে আগুন লাগার কারণে এটা অনেকটাই ধ্বংস হয়ে যায়। তো এই সাইডটা এখন অলরেডি রিপেয়ার হয়ে গেছে, বাট এই যে সাইডটা বাম সাইডটা, এই সাইডটা কিন্তু এখনো পুরোটাই ক্লোজ করে রাখছে। দেখেন ওরা এখনো রেনোভেট করতেছে, এই যে এই পুরো সাইডটা কিন্তু এখনো রেনোভেট করতেছে ওরা। আসলে এরকম একটা জায়গায় যখন আগুন লেগে ধ্বংস হয়ে যায় এটা আসলে খুব খারাপ লাগার মতন একটা জিনিস, বাট এইটা ফ্রান্স সরকারকে খুবই মানে বলার মতন একটা জিনিস যে ওরা আসলে এটাকে আবার পুনরায় রেনোভেট করতেছে একদম পারফেক্টলি যেন আগের মতো দেখা যায়। এখন 2025 সাল, 6 বছর হয়ে গেছে, বাট ওরা এখনো এটাকে রেনোভেট করার ট্রাই করতেছে। এটা আসলে বলার মতন একটা জিনিস। যে খোদাই করা যে ভাস্কর্যগুলো দেখা যাচ্ছে আসলে এগুলো আসলে বিভিন্ন বাইবেলের নানা গল্প এবং ধর্মীয় চরিত্র আর স্বর্গ নরকের প্রতীক দেখানো হয়েছে এইগুলোর মাধ্যমে আসলে। আর এই যে অসংখ্য দেবদেবতা আছে এগুলো আসলে মানে স্বর্গ নরকের যেই প্রতীকটা আছে না এইগুলোর মাধ্যমে এটা বোঝানো হয়েছে। আর এগুলো ম্যাক্সিমামই হলো 1000 বছরের পুরনো। আর এখানে আসার পরেই আমাদের মনে হইতেছিল সিম্পল একটা জিনিস না, ওমা দেখে বলতেছে এইটা মানে আমি পরে বললাম যে ভালো মতো দেখো, তারপরে এটা আসলে বুঝতে পারবা, রিয়েলাইজ করতে পারবা যে আসলে এটা কি এত মানে জগৎ বিখ্যাত, এটা কেন, এটা আসলে ভালোভাবে খেয়াল করলে এই যে শিল্পীর যেই মানে কারুকার্য। নটরডেম ক্যাথেড্রালের পর আমরা চলে যাই পাশেই থাকা সেই নদীর ধারে। সেখানে সন্ধ্যাটা উপভোগ করতে করতে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন, আল্লাহ হাফেজ। With every step we leave our